হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ধ্বনির পরিবর্তন নিয়ে। তো ধ্বনির পরিবর্তন অধ্যায়টি বাংলা ব্যাকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখান থেকে প্রতিটি চাকরির পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন এসে থাকে। তো অধ্যায়টি যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে আমি বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং শর্টকাটে কিভাবে মনে রাখা যায় তাও দেখাবো। তো এই ধ্বনির পরিবর্তন টপিকটি আমি সম্ভবত 2টি কি 3টি ক্লাসে শেষ করে দিব। এর জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপলোড করব। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার পার্ট 1। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার মূল টপিকে চলে যাই, অর্থাৎ ধ্বনির পরিবর্তনে চলে যাই। আজকের ক্লাসটি সম্পূর্ণ শেষ করার পরে আপনারা কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন। আমি বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি, এখানে প্রায় 60টা প্রশ্নের মতো লিখে রেখেছি। তো এই প্রশ্নগুলো আপনারা কিন্তু পুরো ক্লাসটা দেখার পরে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন, মানে এতটা সহজ মনে হবে আপনাদের কাছে। তো আমি চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন, আমি এতটুকু কথা দিচ্ছি। ধ্বনির পরিবর্তন বেশ কয়েকভাবে হয়ে থাকে, প্রায় 14-15 রকমের আছে যেভাবে ধ্বনির পরিবর্তনটা হয়ে থাকে। তো আজকের আমরা প্রথমে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বরাগম। স্বরাগম। আজকের আমরা প্রথমে স্বরাগম নিয়ে আলোচনা করব, তারপরে অন্যান্য জিনিসগুলো দেখব। তো এই যে স্বরাগম, এই স্বরাগমকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে পাচ্ছি, দেখুন, স্বর আগম মানে হচ্ছে স্বরের আগমন। স্বরের আগমন অর্থাৎ একটা স্বরের আগমন হবে, সেটাকে আমরা বলি স্বরাগম। এখন এই যে একটা স্বরের আগমন ঘটবে, এই আগমনটা কোথায় ঘটবে? অবশ্যই সেই আগমনটা ঘটবে শব্দে, অর্থাৎ শব্দে স্বরের আগমন ঘটবে। এখন শব্দে স্বরের আগমনটা কোথায় কোথায় ঘটতে পারে? আদিতে ঘটতে পারে, অর্থাৎ সবার শুরুতে, একটা শব্দের আদিতে মানে শুরুতে। আর একটা হচ্ছে মধ্যখানে অর্থাৎ মধ্যে। আর একটা হচ্ছে গিয়ে সবার শেষে অর্থাৎ অন্তে। তো একটু খেয়াল করুন, একটি শব্দের কোথায় কোথায় স্বরের আগমন ঘটতে পারে? 3 জায়গাতে, আদিতে মানে শুরুতে, তারপর হচ্ছে মধ্যে মাঝখানে, এবং অন্ত মানে হচ্ছে সবার শেষে। তো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে স্বরাগমটা কোথায় কোথায় ঘটতে পারে, আদিতে, মধ্যে এবং অন্তে। তাহলে একটু খেয়াল করে বলুন তো, স্বরাগম কয় রকমের হতে পারে? একদম ধরেছেন, স্বরাগম হচ্ছে 3 রকমের। অর্থাৎ 1 নাম্বার হচ্ছে আদি স্বরাগম। তো ভিউয়ার্স একটু খেয়াল করুন, আদি স্বরাগমটা আমি লিখে রেখেছি, একটু খেয়াল করুন। শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় আদি স্বরাগম। অর্থাৎ কোন একটা শব্দের আদিতে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাই হচ্ছে আদি স্বরাগম। যেমন একটু খেয়াল করুন, আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যেমন ধরুন লিখলাম স্ত্রী, স্ত্রী থেকে দেখুন স্ত্রী। এই যে দেখুন, এখানেও স্ত্রী আছে, এখানেও স্ত্রী আছে। এই যে প্রথমে একটা রস্বই এসেছে, অর্থাৎ শব্দের, এটা একটা শব্দ, স্ত্রী একটা শব্দ, স্ত্রীর আগে এই যে একটি স্বরধ্বনি এসেছে অর্থাৎ রস্বই এসেছে, এই কারণে এটি হয়ে গেছে আদি স্বরাগম, অর্থাৎ স্ত্রী থেকে স্ত্রী। ওকে, এরপরে চলুন আরেকটা উদাহরণ দেখি আমরা। যেমন ধরুন স্কুল, স্কুলকে দেখবেন গ্রামে অনেকেই মানে এভাবে করে বলে স্কুল, স্কুল। অর্থাৎ একটা রস্বই যুক্ত হচ্ছে, অর্থাৎ এই যে একটা স্বরধ্বনির আগমন ঘটতেছে, একটা শব্দের আগে একটা স্বরধ্বনির আগমন ঘটতেছে, তো এটাই হচ্ছে আদি স্বরাগম। তার মানে স্কুল, স্কুল থেকে স্কুল, এটার কিন্তু আসল উচ্চারণ হচ্ছে স্কুল, স্কুল। তো এটাকে আমরা অনেকেই বলি কি স্কুল, স্কুল। তো এই যে স্কুলের আগে একটা রস্বই যুক্ত হয়েছে, এটাই হচ্ছে আদি স্বরাগম। এরকম অনেকগুলো উদাহরণ আছে। যেমন আমি যদি আরো লিখি, ধরেন স্টেশন, স্টেশন থেকে স্টেশন। এরকম আরো আছে, ধরুন স্পর্ধা, স্পর্ধা থেকে বলি আমরা আস্পর্ধা, তোমার এত বড় আস্পর্ধা। তো এই যে দেখুন, এখানে একটি স্বরে আ,
এসেছে, অর্থাৎ শব্দের আগে এই যে এটা একটা স্পর্ধ একটা শব্দ ছিল, শব্দের আগে স্বরধ্বনি, একটি স্বরধ্বনি এসেছে, অর্থাৎ আদিতে একটা স্বরধ্বনি এসেছে, তাই এটি হয়ে গেছে আদি স্বরধ্বনি, আদি স্বরাগম। তারপর হচ্ছে স্টেশন, স্টেশনের আগে দেখুন একটা রস্বই চলে এসেছে, এই কারণে এটি হয়ে গেছে কি আদি স্বরাগম। তো খুব সহজে আমরা আদি স্বরগমটা চিনে ফেলবো, অর্থাৎ শব্দের আদিতে একটা স্বরধ্বনির আগমন ঘটলেই তা হচ্ছে আদি স্বরগম। তো এবার খেয়াল করি আমরা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমটা কি একটু খেয়াল করুন, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটলে তা হবে মধ্য স্বরাগম। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই ধ্বনির পরিবর্তনে আপনারা সেই বেশি পারদর্শী হয়ে উঠবেন যে বেশি কোনো একটি শব্দকে ভাঙতে পারবেন, কোনো একটি শব্দকে বিশ্লেষণ করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিলে আপনাদের এই মধ্য স্বরাগমটা খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে, একটু খেয়াল করুন। তো এটা হচ্ছে আমাদের বইয়ের সেই সংজ্ঞাটা আমরা লিখে নিয়েছি যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটলে তা মধ্য স্বরাগম। আসলে সংজ্ঞা দিয়ে সবসময় সবকিছু বোঝা যায় না, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যায়। একটু খেয়াল করুন, যেমন আমরা উদাহরণ দিচ্ছি একটু, যেমন মধ্য স্বরগমে কি হতে পারে, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি। তো আমরা একটা লিখি অক্ষর, যেমন মনে করেন প্রীতি, যেমন লিখলাম কি প্রীতি, প্রীতি থেকে হয়ে গেল কি পি রি তি, অর্থাৎ প্রীতি থেকে পিরিতি। তো এই যে একটু আগে আপনাদেরকে বললাম শব্দগুলোকে ভাঙা শিখতে হবে, যে যত বেশি শব্দগুলোকে ভালোভাবে ভাঙতে পারবেন সেই ধ্বনির পরিবর্তনে তত বেশি পারদর্শী হবেন। এখন দেখুন এই প্রীতিকে কিভাবে ভাঙবেন একটু খেয়াল করুন। এখানে আছে প, তারপর হচ্ছে রফালা তার মানে র, তারপর হচ্ছে দীর্ঘি তার মানে হচ্ছে দীর্ঘি তার মানে হচ্ছে দীর্ঘ ই, তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে রস্বই। অর্থাৎ এই প্রীতিকে ভাঙলে আমরা এভাবে পাই, অর্থাৎ একটু যদি আমরা খেয়াল করি এইটা পাই, প্রীতিকে ভাঙলে আমরা পাই এই বর্ণগুলো পাই। এবার আসুন প্রীতিকে ভাঙি, প্রীতিকে ভাঙলে পাই প, রস্বই, র, দীর্ঘ ই, ত, রস্বই। এবার একটা জিনিস একটু খেয়াল করুন তো ঠান্ডা মাথায়, যে আমার কি কি জিনিস মিল আছে, রস্বই আছে, রস্বই আছে, ত আছে, ত আছে, দীর্ঘই আছে, দীর্ঘই আছে, প আছে, প আছে, র আছে, র আছে। এই যে পিরিতিটাকে ভাঙতে গিয়ে আমার এখানে একটা অতিরিক্ত স্বরধ্বনির আগমন দেখতে পাচ্ছি আমরা, রস্বই। এই যে রস্বইর আগমন দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখুন এই মাঝখানে বসেছে, অর্থাৎ মাঝখানে বলতে এইটা হচ্ছে অন্ত মানে সর্বশেষ, আর এটা হচ্ছে আদি সবার শুরুতে। এই যে আদি এবং অন্ত এইটুকু বাদে যে কোনো জায়গায় যদি একটা নতুন স্বরের আগমন ঘটে সেটাই হচ্ছে মধ্য স্বরগম। অনেকে মনে করেন কি মধ্য স্বরগম মানে হচ্ছে এদিকে তিনটা বর্ণ এদিকে তিনটা বর্ণ একদম মাঝখানে হইতে হবে, আসলে মাঝখানে না, মানে আদি বাদে এবং অন্ত বাদে যে কোনো জায়গায় একটা নতুন স্বরের আগমন ঘটলে বা নতুন স্বরধ্বনির আগমন ঘটলে সেটাই হচ্ছে মধ্য স্বরগম। এই রস্বইটা যদি এখানেও চলে আসতো তাও কিন্তু আমার মধ্য স্বরগম, এখানে আসলো মধ্য স্বরগম, এখানে আসলো মধ্য স্বরগম। মোট কথা আদি এবং অন্ত ছাড়া এর মাঝখানে যদি কোনো স্বরের আগমন ঘটে তাহলে সেটাই হচ্ছে মধ্য স্বরগম। চলো আমরা আরেকটি উদাহরণ দেই, তাহলে আরো ক্লিয়ার হবেন। আরেকটি উদাহরণ আমরা লিখছি, সেটি হচ্ছে ধরুন গ্রাম, গ্রাম থেকে হয়ে গেল গেরাম। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে কি পাচ্ছি একটু খেয়াল করুন। এখানে যখন আমরা এই গ্রামটাকে ভাঙবো, গ্রামটাকে ভাঙলে কি পাচ্ছি, গ, র, স্বরে আ, ম। তো একটু খেয়াল করুন আমরা এইটাকে ভাঙলাম, গ্রামটাকে ভাঙলাম, এইগুলা পাইলাম। তো এবার একটু আমরা খেয়াল করি যে এই গেরামকে ভাঙলে আমরা কি পাই, দেখুন গ, একারের জন্য এ, র, স্বরে আ, ম। এবার যদি একটু ভালোভাবে খেয়াল করুন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যাবেন। দেখুন গ আছে, গ আছে, গ আছে, গ আছে, তারপরে খেয়াল করুন এখানে স্বরে আছে, স্বরে আছে, র আছে, র আছে, ম আছে, ম আছে, সবই ঠিক আছে। এই যে মাঝখানে একটা এ এসেছে, এই যে মাঝখানে একটা এ এসেছে, অর্থাৎ এই আদি, একটু খেয়াল করুন এই যে আদি, এই যে আদিতে ছিল গ এবং শেষে ছিল অন্ততে ছিল ম, এই গ আর ম এর মাঝখানে যদি কোনো স্বরের আগমন ঘটে, যেমন এ এসেছে, তো এই কারণে এটি হয়ে গেছে মধ্য স্বরাগম। তো একই রকম ভাবে যদি আমরা মধ্য স্বরগমের আরেকটি উদাহরণ দেখি, অর্থাৎ ফিল্ম,
ফিল্ম, ফিল্ম থেকে হয়ে গেল ফিলিম। দেখবেন গ্রামের অনেকেই সবাই বলে, মুরব্বীরা, কি ফিল্ম দেখতে যাবা, এরকম করে অনেকেই বলে। তো একটু খেয়াল করে দেখুন, ফিল্ম, তাই না? ফিল্ম থেকে ফিল্ম। তো এই ফিল্মকে ভাঙলে আমরা কি কি পাই একটু খেয়াল করুন। ফ, রস্বই, ল, ম, তাই না? তো এই জিনিসগুলো আমরা পাই ফিল্মকে ভাঙলে। তো এবার একটু চলুন আমরা ফিল্মকে ভাঙি। ফিল্মকে ভাঙলে কি পাবো? ফ, রস্বই, ল, রস্বই, ম। তো একটু খেয়াল করুন, আমরা ফিল্মকেও ভেঙেছি। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ফ আছে, এখানেও ফ আছে, রস্বই আছে, রস্বই আছে, ল আছে, ল আছে, ম আছে, ম আছে। এই যে মাঝখানে একটা রস্বই এসেছে, অতিরিক্ত একটা অতিরিক্ত স্বরধ্বনি এসেছে, যেটা এই আদি এবং অন্তের মাঝখানে পড়েছে, অর্থাৎ আদি বর্ণ এবং অন্ত বর্ণের মাঝখানে পড়েছে। দেখুন, অর্থাৎ যে সবসময় যে একদম মাঝি হইতে হবে, আপনারা যেই ভুল কাজটা অনেকেই করেন, হ্যাঁ, সেটা হচ্ছে মনে হয় যে মধ্য স্বরগম মানে হচ্ছে একদম মাঝখানে থাকতে হবে, হ্যাঁ, তাহলেই সেটা মধ্য স্বরগম না। এই আদি এবং অন্তের মাঝখানে থাকলেই হবে, অর্থাৎ এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এক জায়গাতে আসলেই হবে। যেহেতু দেখতে পাচ্ছি আমরা এইখানে অতিরিক্ত একটা রস্বই এসেছে, অর্থাৎ স্বরধ্বনি এসেছে, তাই এই কারণে কি এটি হচ্ছে মধ্য স্বরগম। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করুন, আমরা ধ্বনির পরিবর্তনে অনেক পারদর্শী হয়ে যেতে পারবো আজ থেকে, যদি আমরা শব্দগুলোকে ভাঙা শিখতে পারি ঠিকভাবে। ওকে, তো ভিউয়ার্স, এবার চলুন আমরা অন্তঃস্বরগমটা দেখি। অন্তঃস্বরগমটা কি? শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে অন্তঃস্বরগম বলে। অর্থাৎ শব্দের শেষে যদি অতিরিক্ত একটা স্বরধ্বনি আসে, তাহলে সেটা অন্তঃস্বরগম। অন্ত মানে হচ্ছে শেষ, আর শেষে একটা স্বরের আগমন ঘটবে, অর্থাৎ শেষে শব্দে শেষে যদি একটা স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে সেটাই হচ্ছে অন্তঃস্বরগম। তো চলুন আমরা কিছু উদাহরণ দিলে খুব মানে সুন্দর করে বুঝতে পারবো, একটু খেয়াল করুন। তো প্রথম যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে দুষ্টু। দুষ্ট, দুষ্ট থেকে হয়ে যাচ্ছে দুষ্টু। দেখুন, দুষ্ট থেকে দুষ্টু। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাচ্ছি একটু খেয়াল করুন। প্রথমে দুষ্টকে ভাঙবো, দ, রস্য উ, মূর্ধন্য ষ, ট। এবার চলুন দুষ্টুকে ভাঙি, দ, রস্য উ, মূর্ধন্য ষ, ট, রস্য উ, রস্য উ, এই যে দিয়ে দিলাম। তো একটু খেয়াল করুন, আমরা এই যে এটাকে ভাঙলাম, দুষ্ট এবং দুষ্টু, ভেঙে কি কি পাচ্ছি? এখানেও দ, এখানেও দ, রস্য উ, রস্য উ, স, স, মানে মূর্ধন্য ষ, ট, ট। এই যে দেখুন, দুষ্টুকে ভাঙতে গিয়ে সবার লাস্টে একটা স্বরধ্বনি এসেছে, রস্য উ। এই যে সবার শেষে, অর্থাৎ শব্দের শেষে যে একটা অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলো, এই কারণে এটি হচ্ছে অন্ত স্বরগম, এবং সবার শেষে হওয়াতে, অর্থাৎ অন্তে হওয়াতে, এই কারণে এটার নাম হচ্ছে অন্ত স্বরগম। তো চলুন এরকম আমরা আরো একটি উদাহরণ দেই। তো খেয়াল করুন, আজ, আজ থেকে আজি, আজ থেকে আজি। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো একটু খেয়াল করুন তো। স্বরে আ, তারপর হচ্ছে বর্গজ। আর এবার যদি আজিকে ভাঙি তাহলে কি কি পাবো দেখুন, স্বরে আ, বর্গজ, যোগ রস্বই। এই যে শব্দের শেষে, অর্থাৎ আজিকে ভাঙতে গিয়ে আমরা একটি অতিরিক্ত স্বরধ্বনি পেলাম, রস্বই। এই কারণেই এটিকে আমরা বলবো কি অন্তঃস্বরগম, কারণ যেহেতু এটা সবার শেষে যুক্ত হয়েছে, অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয়েছে, অর্থাৎ শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয়েছে, এই কারণে এটি হচ্ছে অন্তঃস্বরগম। তো এরকম আরো বেশ কিছু উদাহরণ আছে। যদি আমরা উদাহরণ দিই আরেকটি, চার, চার থেকে চারি, চার থেকে চারি। তো একটু খেয়াল করুন, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, চ, স্বরে আ, র। তো একই রকম ভাবে যদি আমরা চারিকে ভাঙি তাহলে পাবো চ, স্বরে আ, র, রস্বই। এই যে দেখুন, শব্দের শেষে আমরা একটি নতুন স্বরধ্বনির আগমন দেখতে পাচ্ছি, অর্থাৎ শব্দের শেষে, এই কারণে এই চারিও হচ্ছে কি অন্ত স্বরগম। তো আমাদের স্বরগমটা একদম ক্লিয়ার। স্বরগমের মধ্যে কি কি আছে আমি আরেকবার একটু দেখাচ্ছি। স্বরগমের মধ্যে আমরা পেয়েছি আদি স্বরগম, তারপরে পেয়েছি মধ্য স্বরগম, এবং সবার লাস্টে আমরা পড়লাম কি অন্ত
স্বরাগম। তো এভাবে করে কিন্তু আমরা পরীক্ষাতে খুব সহজেই এই জিনিসগুলো এখন থেকে মানে মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবো। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো শব্দগুলো ভাঙা শিখতে হবে আপনাদেরকে, অর্থাৎ শব্দগুলো সহজে ভাঙা শিখবেন, তাহলে আপনারা খুব সহজে উত্তর করতে পারবেন। আর আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার পরে আমি যখন প্রশ্নগুলো সলভ করব, যেহেতু আমি প্রথমে আপনাদেরকে কতগুলো প্রশ্ন দেখিয়েছিলাম, সেই প্রশ্নগুলো সলভ করতে গেলে দেখবেন আপনারা নিজেরাই সবগুলো পারতেছেন, আমাকে কষ্ট করে দিতে হবে না, আপনারাই প্রশ্ন দেখা মাত্র উত্তর বলে দিতে পারবেন। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করুন, মধ্য স্বরগমের আরো দুটি নাম আছে, অর্থাৎ এই মধ্য স্বরগমের আরো অপর দুটি নাম আছে, সেটা হচ্ছে স্বরভক্তি, স্বরভক্তি, এবং আরেকটা হচ্ছে বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ। তো এটি আপনারা খেয়াল রাখবেন, কখনো কখনো মধ্য স্বরগম না বলে অপশনে স্বরভক্তি বা বিপ্রকর্ষ থাকতে পারে, তো আপনারা কিন্তু সেটি দ্বারাও চিনবেন এটি হচ্ছে মধ্য স্বরগম। তার মানে মধ্য স্বরগমের আরো দুটি নাম হচ্ছে কি, স্বরভক্তি এবং বিপ্রকর্ষ। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা স্বরলোপ নিয়ে আলোচনা করব। প্রথমে পড়েছিলাম স্বরাগম, এবার হচ্ছে স্বরলোপ নিয়ে আলোচনা করব। স্বরলোপ, এই স্বরলোপের আবার অপর দুটি নাম আছে, আরো নাম আছে, সেটা হচ্ছে সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ, আর একটা হচ্ছে ধ্বনিলোপ, আর একটা হচ্ছে ধ্বনি লোপ। আপনার কিন্তু অপশনে তিনটার যে কোনো একটাই দেওয়া থাকতে পারে, আপনাকে কিন্তু এই কারণে এই নামগুলো মনে রাখতে হবে যে স্বরলোপ যা, সম্প্রকর্ষ তা, ধ্বনি লোপও তাই। তো একটু খেয়াল করুন, স্বরলোপ অর্থাৎ ধ্বনি লোপ কথাটার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারতেছি একটি ধ্বনি লোপ পাবে বা একটা ধ্বনি কমে যাবে। তো ঠিক খেয়াল করুন, আমরা যেরকম স্বরাগম পড়েছিলাম একই রকম ভাবে স্বরলোপটা হচ্ছে তার বিপরীত, অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তার মানে হচ্ছে স্বর আর লোপ, স্বরের লোপ, অর্থাৎ বলতে পারি আমরা স্বরের লোপ পাওয়া। তো এই স্বরের লোপ কোথা থেকে পাবে, শব্দ থেকে স্বরের লোপ পাবে। শব্দ থেকে কোথায় কোথায় থেকে কোথায় কোথায় থেকে এই স্বরের লোপগুলো পাবে, কোন একটা শব্দের আদি থেকে, তার মানে আদি স্বরলোপ, আর একটা হচ্ছে মধ্য থেকে, তার মানে মধ্য স্বরলোপ, আর একটা হচ্ছে অন্ত থেকে মানে শেষ থেকে, তার মানে অন্ত স্বরলোপ। ঠিক সেম একই রকম ভাবে আমরা লিখলাম যেভাবে আমরা কাজ করেছিলাম স্বরাগম নিয়ে। তো ঠিক সেম একই রকম ভাবে হচ্ছে স্বরলোপ, শব্দের আদি থেকে স্বরের লোপ পেলে সেটা হচ্ছে আদি স্বরলোপ, মধ্যখান থেকে যদি স্বরের লোপ পায় তাহলে সেটা হচ্ছে মধ্য স্বরলোপ, এবং শেষ থেকে অর্থাৎ অন্ত থেকে যদি স্বরের লোপ পায় সেটাকে বলবো আমরা অন্ত স্বরলোপ। এই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, অন্ততে একটা জ ফলা আছে। তো চলুন এবার আমরা একটু এগুলো দেখি, আদি স্বরলোপটা কিরকম। তো আদি স্বরলোপটা কি, কোন একটা শব্দের আদি থেকে স্বরধ্বনির লোপ পাবে, কোন একটা শব্দের আদি থেকে অর্থাৎ শুরু থেকে একটা স্বরধ্বনির লোপ পাবে। তো আমরা আসুন একটা উদাহরণ দেখি, একটু খেয়াল করুন। যেমন ধরেন আমরা যদি একটু উদাহরণ দেই, যে উধার, উদার থেকে হয়ে গেল কি ধার। তো আসুন আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি ছিল, এখানে ছিল ধার ছিল এবং তার আগে একটা রস্যু ছিল স্বরধ্বনি, কিন্তু এখানে দেখুন রস্যুটা আর নেই। তো এই যে রস্যুর যে লোপ পেল এখানে যা নেই, এই রস্যুর লোপ পাওয়াটা কোথায় লোপ পেয়েছে, অর্থাৎ আদি থেকে লোপ পেয়েছে। এই রস্যুটা ছিল কোথায়, আদিতে, শব্দের আদিতে। তো যেহেতু আদি থেকে লোপ পেয়েছে তাই এটি হচ্ছে আদি স্বরলোপ। তো এবার চলুন আমরা দেখব মধ্য স্বরলোপটা কি। মধ্য স্বরলোপটা হচ্ছে কোন শব্দের মধ্য থেকে যদি স্বরধ্বনির লোপ পায় সেটাকে বলবো আমরা মধ্য স্বরলোপ। তো আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব, একটু খেয়াল করুন। যেমন যদি আমরা লিখি গামছা বা গামোছা, গা মো ছা, গামোছা থেকে আমরা লিখে বলি কি যে গামছা, আমরা অনেকেই বলি গামছা, তাই না? তো এই যে গামোছা থেকে হয়ে গেল গামছা, তো এটাকে যদি আমরা একটু ভাঙি, ভাঙলে কি কি পাই একটু খেয়াল করুন। গামোছাকে যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ ভাঙি, তাহলে পাই গ সরেয়া ম ও ছ সরেয়া। তো গামোছাকে ভাঙলাম আমরা, এবার চলুন আমরা শুধু গামছাকে ভাঙবো। গামছাকে ভাঙলে কি কি পাই, গ সরেয়া ম ছ সরেয়া। তো একটু যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝে যাব। দেখুন আমার এখানেও গ ছিল, গ সরেয়া সরেয়া, ম ম, ছ ছ সরেয়া সরেয়া। এই যে মানে গামোছা যখন আমরা ভেঙেছি তখন এই যে একটা ও ছিল, এই ওটা কিন্তু আর এখানে নাই যখন গামছাটাকে ভাঙছি। এই যে ওটা আর এখানে পাচ্ছি না, অর্থাৎ লোপ পেয়ে গেল। সেটা কোন জায়গা থেকে লোপ পেয়েছে, দেখুন এটা হচ্ছে শব্দের একটা শব্দের
আদি বর্ণ এবং এটা হচ্ছে শেষ। যদি আমরা বর্ণ আকারে ভাঙি তাহলে এটা দেখুন মাঝামাঝিতে আছে, অর্থাৎ মাঝখানে আছে। এই যে মাঝখান থেকে একটা স্বরধ্বনি উধাও হয়ে গেল বা লোপ পেয়ে গেল, এই কারণে এটার নাম হচ্ছে মধ্য স্বরলোপ, অর্থাৎ মধ্যখান থেকে একটা স্বরধ্বনি লোপ পেয়ে গেছে, এখানে আর সেই ওটা নাই। তো এই কারণে এটার নাম হচ্ছে মধ্য স্বরলোপ। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা দেখব অন্ত স্বরলোপটা কি। অন্ত স্বরলোপটা হচ্ছে কোন শব্দের অন্ত থেকে মানে শেষ থেকে যদি স্বরধ্বনি লোপ পায় তাহলে সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। তো চলুন আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব আমরা। যেমন ধরুন লিখলাম আমি আজি, আমি লিখলাম কি আজি থেকে কি হয়ে গেল আজ। তো এই আমরা আজিকে এবং আজকে যদি ভাঙি তাহলে কি পাবো দেখেন, আগে আজিকে ভাঙি, আজিকে ভাঙলে পাই স্বরে আ বর্গ জ রস্ব ই, আজি। এবার আজকে ভাঙি চলুন, স্বরে আ বর্গ জ। তো দেখুন এই যে শব্দের শেষে একটা স্বরধ্বনি ছিল রস্বই, সেটা আর এখানে নাই, সেটা লোপ পেয়ে গেছে। তো এই যে শব্দের শেষ থেকে একটা স্বরধ্বনি লোপ পেয়ে যাওয়া সেটাই হচ্ছে অন্ত স্বরলোপ। অর্থাৎ আজ ই থেকে আজ এই স্বরধ্বনিটি লোপ পেয়ে গেছে, অর্থাৎ রস্বইটি লোপ পেয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে অন্ত স্বরলোপ। তো চলুন আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরুন চারি, ধরুন চারি, চারি থেকে কি হয়ে গেল চার। তো একটু খেয়াল করুন, এটাকে ভাঙুন, চ স্বরে আ র রস্বই। তো এবার চারকে ভাঙুন, তো দেখুন আমরা যেই ভাঙলাম, ভাঙার পরে দেখতে পাচ্ছি আমরা যেটা, সেটা হচ্ছে এই যে শেষে একটা রস্বই ছিল অর্থাৎ স্বরধ্বনি ছিল, চারিকে ভাঙতে গিয়ে আমরা যে একটা রস্বই পেয়েছি সেটা আর এখানে নেই। তো এই কারণে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা অন্ত স্বরলোপ, কারণ শেষ থেকে অর্থাৎ শব্দের শেষ থেকে একটি স্বরধ্বনি লোপ পেয়ে গিয়েছে, এই কারণে এটা হচ্ছে কি অন্ত স্বরলোপ। তো ভিউয়ার্স, আমরা স্বরাগম পড়েছি, স্বরলোপ পড়েছি, এবার 3 নম্বরে যেটি পড়বো সেটি হচ্ছে সমীভবন। সমীভবন, সমীভবনটা হচ্ছে খুবই মজার, আপনারা যদি একটু বুঝেন, এইটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে সমীভবন, আপনারা একটু ভালো করে বুঝুন। শর্টকাট টেকনিক হিসাবে আমি আপনাদেরকে একটা নোট লিখে দিব, আপনারা একটু লিখে রাখেন শর্টকাট হিসাবে, অর্থাৎ এটা মনে রাখবেন এইভাবে শর্টকাট হিসাবে, যেটা হচ্ছে সমীভবন বললে আপনারা লাভ কল্পনা করবেন। সমীভবন বললে আপনারা কি কল্পনা করবেন? লাভ। অর্থাৎ দুইটা ছেলে মেয়ে আলাদা আলাদা ছিল, এদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে অর্থাৎ লাভ হয়েছে। তো আলাদা থাকবে, ছেলেমেয়েরা আলাদা ছিল, সেখান থেকে কি হয়েছে তাদের মধ্যে লাভ হবে অর্থাৎ ভালোবাসা হবে। ওকে, অর্থাৎ লাভ কল্পনা করলে আপনারা সমীভবনটা খুব সহজেই মিলাতে পারবেন। তো ভাইয়া আলাদা ছিল লাভ হয়েছে, এই জিনিসটা একটু বুঝলাম না, একটু ক্লিয়ার করে তো বোঝানো দরকার তাই না? তো চলুন আমরা কয়েকটা উদাহরণ দেই। যেমন ধরুন জন্ম, জন্ম থেকে হয়ে গেল জন্ম। তো একটু খেয়াল করুন, আমরা যদি এই যুক্ত বর্ণটাকে ভাঙি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন মানে কিন্তু অর্থের পরিবর্তন না। অর্থাৎ এখানে জন্ম আছে জ নয়ের সাথে ম, আর এখানে আছে জ ময়ের সাথে ম, দুইটাই কিন্তু জন্মই বুঝাচ্ছে অর্থাৎ জন্ম। হ্যাঁ, এর কিন্তু আসলে অর্থের কোনো পরিবর্তন হয় নাই। তো জাস্ট একটু খেয়াল করুন, আমরা যখন ধ্বনির পরিবর্তনগুলো শিখব তখন আমরা মুখে যা উচ্চারণ করব সেটাকেই ভেঙে ভেঙে লিখব। অর্থাৎ জন্ম উচ্চারণ করতে গেলে আমরা কি কি পাই? জ ন ম, এই অক্ষরগুলো পাই, জন্ম একসাথে করলে এই অক্ষরগুলো আমরা পাই। আর এখানে কি পাচ্ছি? জ ম ম, অর্থাৎ জম। তো একটু খেয়াল করুন, এরা আলাদা ছিল বলতে আমি কি বুঝাতে চাইছিলাম, এই যে শর্টকাটে ভাইয়া এরা আলাদা ছিল, একটা ছেলে একটা মেয়ে আলাদা ছিল, তারপরে এদের মধ্যে ভালোবাসা হয়েছে, লাভ হয়েছে। তো একটু খেয়াল করুন, যখন এদের মধ্যে লাভ হবে তখন তারা একত্রে থাকবে। অর্থাৎ ধরুন একটা ছেলে একটা মেয়ে আলাদা ছিল, এদের মধ্যে লাভ হয়েছে অর্থাৎ ভালোবাসা হয়েছে, এরা বিয়ে করে ফেলেছে, এখন একত্রে থাকে। অনেকটা হচ্ছে এরকম টাইপের। দেখুন এই ন আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝাচ্ছি এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ন আর ম দেখুন দুইজন দেখতে আলাদা আলাদা রকমের, অর্থাৎ ন এক রকমের ম এক রকমের, আলাদা বর্ণ। তো এরা কিন্তু পরে এদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়াতে এরা দুইজনই একই রকমের হয়ে গেছে, ম ম হয়ে গেছে। তো এরকম টাইপের, অর্থাৎ আলাদা থাকবে এরা একই রকমের হয়ে যাবে, সেগুলো হচ্ছে সমীভবন। এরকম যদি আরেকটা উদাহরণ দিই আমরা, একটু খেয়াল করুন। যেমন ধরুন পক্ক, পক্ক থেকে হয়ে গেল পক্ক। তো এখানে এই যে আমরা এই শব্দটা লিখলাম, এখানে কিন্তু ক এর সাথে ব আছে, অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি প ক আর ব, আর যদি এটাকে ভাঙি তাহলে প ক ক। একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, এই যে ক আর ব এরা কিন্তু আলাদা ছিল, অর্থাৎ এরা
আলাদা ছিল, ছেলে মেয়ে একরকম না, একটা দেখুন চেহারা একরকম আর একটা আরেক রকম, অর্থাৎ দুইটা বর্ণ এখানে। পরে যখন এদের মধ্যে লাভ হয়ে গেছে অর্থাৎ ভালোবাসা হয়ে গেছে, দেখুন দুইজনই একই চেহারার হয়ে গেছে, অর্থাৎ ক ক, অর্থাৎ ক আর ব ছিল এখন হয়ে গেছে ক ক। তো এই যে আলাদা ছিল পরে এদের মধ্যে লাভ হয়ে যাওয়ার কারণে এরা একই রকমের হয়ে গেছে, সেটাই হচ্ছে সমীভবন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সমীভবনটা তো আসলে এতটাও সহজ না, একটু জটিল আছে। সেটা হচ্ছে সমীভবন আবার 3 প্রকার। সমীভবন কয় প্রকার? এখন প্রায় চাকরির পরীক্ষাতে আসে যে নিচের কোনটি প্রগত সমীভবন, নিচের কোনটি পরাগত সমীভবন অথবা অন্যান্য সমীভবন। এখন আমরা চিনব কিভাবে যে এইটা কি প্রগত সমীভবন নাকি এটা পরাগত সমীভবন, মানে কিভাবে চিনবো একটু খেয়াল করুন। এটার জন্য একটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, আপনারা এই লাইনটা মনে রাখবেন, জোর যার ক্ষমতা তার, অনেকটা এরকম টাইপের মনে রাখুন, ক্ষমতা তার, অর্থাৎ যার জোর বেশি তার ক্ষমতা অবশ্যই বেশি, সে দাপট দেখাবে অবশ্যই অনেক বেশি, তাই না? এই জিনিসটা মনে রাখলে আপনারা প্রগত নাকি পরাগত সেটা খুব সহজেই চিনতে পারবেন। একটু খেয়াল করুন, আমি কয়েকটা উদাহরণ দেই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি আগে এখানে একটা উদাহরণ দেই, যেমন ধরুন পক্ক, এই যে আমি এখানে লিখেছিলাম পক্ক, এটাকে আবার লিখতেছি পক্ক। তো এটাকে ভাঙলে আমরা কি পেয়েছিলাম একটু খেয়াল করুন, ক ছিল ব ছিল, ক ছিল ব ছিল। এই যে যুক্ত বর্ণটাকে ব্যঞ্জন বর্ণর সাথে যে যুক্ত বর্ণটা ছিল অর্থাৎ ক এর সাথে ব লাগানো ছিল, তো এখানে একটু খেয়াল করুন এই দুইটার মধ্যে একটা পরিবর্তিত হয়েছে আর একটা পরিবর্তিত হয় নাই। দেখুন এই যে ক, সে কিন্তু পরিবর্তন হয় নাই, অর্থাৎ ক আছে এখানেও ক আছে, পরিবর্তন হয়ে গেছে কে, অর্থাৎ পরিবর্তিত কে হয়ে গেছে, ব হয়ে গেছে, দেখুন ব থেকে ক হয়ে গেছে, তাই না? অর্থাৎ একটু খেয়াল করুন, তার মানে ধরে নিতে হবে এখানে ক এর পাওয়ার হচ্ছে বেশি, অর্থাৎ ক এর জোর হচ্ছে বেশি, তাই তার ক্ষমতাও বেশি। ক এখানে যেহেতু জোর বেশি তাই সে বলতেছে যে না, আমি আমার জায়গা ছাড়বো না, আমি আমার জায়গা ছাড়বো না। তাই ক্ষমতা কার কম, র এর ক্ষমতা কম ছিল তাই সে র থেকে ক হয়ে গেছে। কিন্তু ক বলতেছে যে না, আমি আমার জায়গা ছাড়বো না, আমি এখানেই থাকবো, আমার ক্ষমতা বেশি। তো একটু খেয়াল করুন, যখন ক বলল যে আমার ক্ষমতা বেশি আমি জায়গা ছাড়বো না, সে তার জায়গাতে স্থির আছে, অর্থাৎ এখানেও ক ছিল এখানেও ক আছে। তার মানে এই যে যুক্ত বর্ণটাকে যখন আমরা ভাঙলাম, এটাকে বলবো প্রথমে ছিল আর এটাকে বলবো দ্বিতীয়তে বা শেষে ছিল, এটা ছিল শেষে। তো একটু খেয়াল করুন এই দুইটার মধ্যে কে জায়গা চেঞ্জ করে নাই, অর্থাৎ ক জায়গা চেঞ্জ করে নাই, কারণ ক এর জোর ছিল বেশি, ক্ষমতা ছিল বেশি। তো প্রথমের জায়গাটা চেঞ্জ করে নাই, অর্থাৎ একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, যেহেতু আমি বলেছি জোর যার ক্ষমতা তার, তার মানে এর ক এর জোর বেশি, এর ক্ষমতা বেশি, তাই সে জায়গা চেঞ্জ করে নাই। আর এ আছে কোথায়, প্রথমে আছে, এ আছে কোথায়, প্রথমে আছে, এই যে দুইটার মধ্যে এ প্রথমে আছে। তো একটু খেয়াল করুন প্রথমের প্রোটা নেন আর এখানে প্রগত এর প্রোটা নেন, অর্থাৎ দেখুন এখানেও প্রো আছে এখানেও প্রো আছে, তাই আপনারা সহজেই চিনে যাবেন যে এই পক্ষটা হচ্ছে কি, পক্ষটা হচ্ছে প্রগত। তো তাহলে আমার একটু খেয়াল করুন এই যে পক্ষ থেকে পক্ষ, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে প্রগত। তো চলুন আমরা আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। ধরুন আমি উদাহরণ লিখলাম এখানে পদ্ম, পদ্ম, পদ্ম থেকে হয়ে গেল পদ্ম। যদি আমরা এখানে এটা কিন্তু উচ্চারণ করি না যে পদ্ম, এটা কিন্তু দ এর সাথে ম আছে, তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, প পাচ্ছি, দ পাচ্ছি আর ম পাচ্ছি, তাই না? আর এটাকে ভাঙলে কি পাচ্ছি, প দ দ, তাই না? এবার একটু খেয়াল করুন এই যে এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে শেষে আছে, তো এদের মধ্যে কে জায়গা চেঞ্জ করছে একটু খেয়াল করুন, অর্থাৎ কার ক্ষমতা বেশি, কে জায়গা চেঞ্জ করে নাই। ড এর জায়গা পরিবর্তন হয় না, এ প্রথমে ছিল এখানেও প্রথমেই আছে, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু জোর যার ক্ষমতা তার, অর্থাৎ এর জোর বেশি ক্ষমতা বেশি, তাই এ বলতেছে আমি জায়গা ছাড়বো না। তাহলে এটা কোথায় আছে, এটা প্রথমে আছে, প্রথম মানে হচ্ছে এরকম প্রথম, তার মানে এখানে প্রো দেখে আপনি এটা চিনে যাবেন এটা হচ্ছে প্রগত। তার মানে পদ্ম এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রগত সমীভবন। এবার চলুন একটু পরাগত তো দেখা দরকার, পরাগতটা কিরকম হবে। তো পরাগতর ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, জন্ম, জন্ম থেকে হয়ে গেল জন্ম, আমি উপরে একবার লিখেছি একটু এখান থেকে বিশ্লেষণ করি, খেয়াল করুন জন্ম। তো এই যে এখানে আছে ন, এখানে আছে ম, প্রথমে আছে ন আর শেষে আছে কত, শেষে আছে ম। তো একটু খেয়াল করুন এই দুইটার মধ্যে কে জায়গা পরিবর্তন করেছে এবং কে স্থির আছে। এই যে শেষে আছে ম, এখানেও শেষে আছে ম, তার মানে ম এর ক্ষমতা বেশি তাই সে বলতেছে আমি জায়গা ছাড়বো না, ম এর ক্ষমতা বেশি তাই সে বলতেছে কি আমি জায়গা ছাড়বো না। তার মানে ম এর ক্ষমতা সবচেয়ে বেশি তাই সে টিকে আছে। তো এই মটা কোথায় আছে, শেষে আছে, তার মানে কি পরে আছে, পরে, শেষে বা সবার পরে আছে, এটা প্রথম যদি হয় এটা হচ্ছে পরে। তো একটু খেয়াল করুন পরে
আর এখানে আছে পরাগত, পতে পরাগত, পতে পরে। তার মানে যদি শেষেরটা স্থির থাকে, অর্থাৎ শেষেরটা যদি জায়গা দখল মানে চেঞ্জ না করে, তাহলে সেটা হয়ে যাবে পরাগত। আর যদি প্রথমটা জায়গা চেঞ্জ না করে অর্থাৎ স্থির থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রগত। তাহলে জন্ম এটা হয়ে যাবে কি পরাগত। এটা হবে ম। ওকে। আর অন্যান্য যে সমীভবনটা আছে অন্যান্য, সেটা কিরকম হবে একটু খেয়াল করুন। একটা উদাহরণ দেই, বিদ্যা, যদি আমরা বলি বিদ্যা, বিদ্যা থেকে বিদ্যা। তো দেখুন এটাকে যদি আমরা ভাঙি, এই বিদ্যাকে যদি আমরা ভাঙি, তাহলে কি কি পাই? ব পাবো। জাস্ট আমি শুধু অক্ষরগুলো নিচ্ছি। আচ্ছা, আমি এখানে যেহেতু এখানেও বি আছে এখানেও বি আছে, তাই বি না নিয়ে শুধু এটাকে ভাঙি বিদ্যা। দেখুন বিদ্যা বলতে কিন্তু আমি দুইটা দ আসে আমার, তাই না? একটা দ আরো একটা দ। আপনার সবসময় ভাঙবেন হচ্ছে আপনি যা উচ্চারণ করতেছেন সেই অনুসারে ভাঙবেন। এখানে জফালা আছে না কি আছে সেটা দেখবেন না। যখন আপনি বিদ্যা উচ্চারণ করতেছেন তখন আপনার উচ্চারণ হচ্ছে বি দা, দ এর সাথে আরেকটা দ, তার মানে দুইটা দ আছে। বি তো আসি এখানে, এখানে তো বি আসি, অর্থাৎ দুইটা দ আসে, ঠিক না? ঠিক একই রকম ভাবে এখানেও যদি আমরা লিখি তাহলে দুইটা জ আসে। একটা জিনিস দেখুন, এখানে ছিল দ এখানেও ছিল দ, কিন্তু এখানে দেখুন কোনোটাই স্থির না থেকে, অর্থাৎ এখানেও দ আছে এখানেও দ নাই, এখানেও দ আছে এখানেও দ না থেকে পুরাই ভিন্ন রকমের যদি অন্য আরেকটি বর্ণ চলে আসে, তখনই সেটা হচ্ছে অন্যান্য সমীভবন। অর্থাৎ এখানে যা থাকবে এই দুইটার মতো কিছুই না এসে একটা অন্য রকম একটা বর্ণ চলে আসবে, সেটাই হচ্ছে আমার অন্যান্য সমীভবন। এবার চলুন বিষমীভবনটা দেখি। বিষমীভবনটা হচ্ছে সমীভবনের সম্পূর্ণ বিপরীত। সমীভবনের ক্ষেত্রে কি বলেছিলাম, দুইজন আলাদা ছিল তাদের মধ্যে লাভ হয়েছে। আর এখন হবে দুইজন একত্রে ছিল সেখান থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ ব্রেক আপ। আপনারা কল্পনা করতে পারেন ব্রেক আপ হবে, অর্থাৎ ব্রেক আপ হবে এদের মধ্যে। অর্থাৎ একাত্র ছিল সেখান থেকে এখন এদের মধ্যে কি হয়ে যাবে, ব্রেক আপ হবে, অর্থাৎ আলাদা হয়ে যাবে। তো একটু খেয়াল করুন, আমরা দুই একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরুন শরীর, যদি আমরা লিখি শরীর, শরীরকে আমরা অনেকেই বলি কি শরীর, আমার শরীর খারাপ, তাই না? এই দেখুন দুইটা বর্ণ পাশাপাশি ছিল, তো বইয়ের যে ভাষাটা বিষমীভবনের সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুইটা ব্যঞ্জন বর্ণের মধ্যে যে কোনো একটি বদলে গেলেই সেটা হচ্ছে বিষমীভবন। দেখুন পাশাপাশি অবস্থিত দুইটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা পরিবর্তিত হয়ে যাবে। এরা আগে এক ছিল, দেখুন একই রকমের ছিল, র র ছিল, কিন্তু এদের মধ্যে হঠাৎ করে ভালোবাসার কমতি ঘটেছে বা কমতি হয়েছে, এরা হয়ে গেল কি একজন আলাদা হয়ে গেল, অর্থাৎ বিচ্ছেদ ঘটলো এদের মধ্যে, অর্থাৎ ব্রেকআপ। দেখুন এখানেও স আছে, রয় দীর্ঘিকার আছে, রয় দীর্ঘিকার আছে, এই রটা ল হয়ে গেছে, অর্থাৎ আরেকটি অন্য বর্ণে পরিবর্তিত হয়ে গেছে। তাই এদের মধ্যে যেহেতু বিচ্ছেদ হয়েছে অর্থাৎ ব্রেকআপ হয়েছে, একটি বর্ণ আরেকটি বর্ণতে রূপান্তরিত হয়েছে, তো এই কারণে বলবো কি আমরা এটা হচ্ছে বিষমীভবন। ঠিক সেম আরেকটা উদাহরণ দিই আমরা, যেমন ধরুন লাল, লাল থেকে কি হয়ে গেল, এরা একই রকম বর্ণ ছিল, পাশাপাশি অবস্থিত দুইটা ব্যঞ্জন বর্ণ ছিল একই রকমের। তো একটু খেয়াল করুন এদের মধ্যে একটা পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ লাল থেকে যদি হয়ে যায় নাল, তো এটাই হচ্ছে কি বিষমীভবন। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুই ব্যঞ্জন বর্ণের মধ্যে যে কোনো একটি যদি বদলে যায় সেটাই হচ্ছে বিষমীভবন। এখন আপনাদেরকে আরেকটা কথা বলতে যাই, সেটা হচ্ছে আপনারা যদি বই খুলেন এবং বই খোলার পর দেখেন, সেখানে দেখতে পারবেন যে সংজ্ঞাটা দেওয়া আছে এরকম বিষমীভবনের পাশাপাশি অবস্থিত দুই ব্যঞ্জন বর্ণের মধ্যে যে কোনো একটি পরিবর্তন। অর্থাৎ এই যে ব্যঞ্জন বর্ণ দুইটা পাশাপাশি অবস্থান করবে এরকম টাইপের করে বইয়ে বলা আছে, আসলে কিন্তু এটা সঠিক না। কারণ বেশ কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে এরা যে একদম পাশাপাশি অবস্থান করতে হবে এমন কোনো কথা নেই। যেমন দেখুন এখানে ল ল পাশাপাশি অবস্থান করতেছে, র র পাশাপাশি অবস্থান করতেছে, এদের মধ্যে থেকে একটি চেঞ্জ হয়ে গেলেই ওরা বলতেছে বিষমীভবন হবে। তো আসলে কিন্তু তা ঠিক না, সবসময় যে পাশাপাশি হতে হবে এমন কোনো কথা নাই। যেমন আপনার একটা উদাহরণ দেখুন, একটু খেয়াল করুন, লাঙ্গল, যদি আমি লিখি এরকম লাঙ্গল, তো দেখুন এখানে ল এবং ল এরা কিন্তু পাশাপাশি নেই, তারপরও কিন্তু এরা বিষমীভবন। একটু খেয়াল করুন এই দুইটার মধ্যে একটা বর্ণ যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এই লাঙ্গল থেকে যদি আমরা বলি নাঙ্গল, আমরা অনেকেই নাঙ্গল বলি, তো এই যে দেখুন এরা কিন্তু পাশাপাশি ছিল না, তাও একটি বর্ণের চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাও কিন্তু এটা কি, এটা হচ্ছে বিষমীভবন। অর্থাৎ দুইটা সমবর্ণের পাশাপাশি অবস্থিত দুইটা সমবর্ণের যে কোনো একটা চেঞ্জ হয়ে গেলে, একদম যে পাশাপাশি থাকতে হবে তা না সবসময়, মানে যদি দুইটা ব্যঞ্জন বর্ণের যে কোনো একটা, একই রকম দুইটা ব্যঞ্জন বর্ণের যে কোনো একটা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটা হচ্ছে বিষমী ভবন। তো ভিউয়ার্স আজ আমরা এই চারটা পড়লাম, অর্থাৎ স্বরাগম, স্বরলোপ,
সমীভবন, বিষমীভবন। তো এবার চলুন এইগুলোর উপরে কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে এবং ভার্সিটির বিভিন্ন ইউনিটে এসেছে, তো আমরা একটু এগুলো সলভ করি। দেখুন আপনারা এখন পারবেন। শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? তো একটু খেয়াল করুন, শরীর থেকে হয়ে গেল শরীর, অর্থাৎ পাশাপাশি দুইটা বর্ণের একটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এদের মধ্যে দেখুন ভালোবাসা ছিল, পরে ব্রেক আপ হয়ে গেছে, তার মানে কি বিষমীভবন। ওইটাকে কি বলছিলাম মনে রাখতে? ব্রেক আপ। তার মানে একটু খেয়াল করুন, দুইটা বর্ণ একই রকম ছিল, এদের মধ্যে ভালোবাসা ছিল, পরে একজন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ব্রেক আপ হয়ে গেছে, এদের মধ্যে একজন পাল্টাই গেছে, অর্থাৎ ব্রেক আপ হয়ে গেছে। তার মানে কি হবে এটা বলেন তো? এটা হচ্ছে বিষমী ভবন। তারপর 2 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, কোনটি আদি স্বরাগম? তো এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 16তে এসেছে, বলছে কোনটি আদি স্বরাগম। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি সেটা দেখব যে এই যে স্ত্রী আছে, রতন আছে, রত্ন আছে, স্নেহ আছে, গ্রাম থেকে গ্রাম আছে। তো আমরা কিন্তু প্রশ্নটা দেখা মাত্রই উত্তর করে দিতে পারবো, কারণ কি বলেছিলাম, আদি স্বরাগম মানে হচ্ছে কোনো একটা শব্দের আদিতে মানে শুরুতে যদি একটা স্বরধ্বনির আগমন হয়, যেমন ধরুন স্ত্রী ছিল, স্ত্রীর আগে এই যে রস্বই একটা এসেছে অতিরিক্ত স্বরধ্বনি, এই কারণে এটাই হচ্ছে আমার আদি স্বরাগম। তো এরপরে চলুন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। 3 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? তো ভিউয়ার্স এবার দেখুন 3 নম্বর প্রশ্নটিতে বলেছে গ্রাম থেকে গ্রাম। তো এখানে কোনটি ঘটেছে? তো এইটা খেয়াল করুন, এখানে অপশন দেওয়া আছে ব্যঞ্জন বিকৃতি, পরাগত, স্বরাগম, আর একটা হচ্ছে কি অসমীকরণ। তো একটু খেয়াল করুন, এখানে আমরা কিন্তু এই জিনিসটা পড়েছিলাম, এই যে আমি আপনাদের জন্য দেখাচ্ছি, একটু খেয়াল করুন। আমরা মধ্য স্বরাগমের মধ্যে পড়েছিলাম। তো আপনাদেরকে যখন মধ্য স্বরাগম বুঝাচ্ছিলাম তখন কিন্তু আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে গ্রামকে ভাঙলে কি পাই। তো যেহেতু আমার এখানে ভাঙা আছে তাই আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। গ্রামকে ভাঙলে আমরা এই শব্দগুলো বর্ণগুলো পাই, গ, র, সরিয়া, ম এরকম করে পাই। তো একটু আমরা যখন দেখেছি যে শব্দের মাঝখানে একটা এ এসেছে, অর্থাৎ একটা স্বরধ্বনির আগমন ঘটেছে, তার মানে এটা ছিল মধ্য স্বরাগম। কিন্তু আমার কিন্তু অপশনে মধ্য স্বরাগম দেওয়া নাই, তার মানে স্বরাগম দেওয়া আছে। স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। এখন এটা যে কোনো জায়গায় আসতে পারে, শব্দের আদিতে আসতে পারে, মধ্য আসতে পারে, অন্তে আসতে পারে। তো যেহেতু এখানে মধ্য বলে দেয় নাই, মধ্য স্বরাগম, তার মানে তাও এটি হচ্ছে আমার সঠিক উত্তর। মানে স্বরের আগমন ঘটেছে, একটা স্বরের আগমন ঘটেছে, তাই এটা হচ্ছে স্বরাগম। যদিও হওয়ার কথা ছিল এটা মধ্য স্বরাগম, এখানে অপশনে দেয় নাই মধ্য স্বরাগম, দিয়ে রাখছে স্বরাগম, তাই স্বরাগমটাই আমার সঠিক উত্তর। তারপরে আপনারা 4 নাম্বারটি খেয়াল করুন। 4 নাম্বারটিতে কি বলেছে, নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? তো দেখুন এখানে দেওয়া আছে লাভ থেকে ফাল, লাল থেকে নাল, কবাট থেকে কপাট, লগ্ন থেকে লগো। তো একটু খেয়াল করুন, তো এই যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে আমরা কিন্তু পড়েছিলাম বিষমী ভবন। বিষমী ভবন মানে হচ্ছে ব্রেকআপ। আপনারা এভাবে মনে রাখতে পারেন, বতে বিষমী ভবন, বতে ব্রেক আপ। ওকে, বতে বিষমী ভবন, বতে ব্রেকআপ। তো একটু খেয়াল করে দেখুন, ব্রেকআপ মানে কি বোঝাচ্ছিলাম, এরা একসাথে থাকবে পরে আলাদা হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। তো দেখুন পাশাপাশি দুইটা সমবর্ণ হইতে হবে, অর্থাৎ এরা একসাথে ছিল, এইখানে এইটাই দেখা যাচ্ছে একসাথে ছিল, এখানেও ল আছে এখানেও ল আছে, অর্থাৎ এদের মধ্যে লাভ ছিল, কিন্তু এর পরে ব্রেকআপ হয়ে গেছে। দেখুন একজন চেঞ্জ হয়ে গেছে, এ নয় হয়ে গেছে আর এ লই আছে, তার মানে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। অর্থাৎ নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? সেটা হচ্ছে লাল থেকে কি হয়ে গেল, নাল হয়ে গেল, অর্থাৎ এরা একত্রে ছিল পরে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা এক কাজ করবেন, আমি তো আপনাদের প্রত্যেক ভিডিওর শেষেই কিছু বাড়ির কাজ দেই। তো আপনারা এক কাজ করুন, এই 5 থেকে 7 পর্যন্ত আপনারা একটু নিজেরা চেষ্টা করুন। যদি আপনারা না পারেন তাও কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে উত্তরগুলো বলে দিব। আর যদি আপনারা পারেন তাহলে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটি খুব ভালোভাবে বুঝেছেন। তো আপনারা এই 5, 6 এবং 7 এইচডব্লিউ করে আমাকে এখনই উত্তরটা বলুন কোনটা সঠিক উত্তর। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। তো আমি অতি শীঘ্রই পার্ট 2 নিয়ে আসব। এটা হচ্ছে ধ্বনির পরিবর্তনের পার্ট 1। তো আমি মানে মধ্যেই পার্ট 2 নিয়ে আসব। সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে আপনাদের রেসপন্স কেমন, আপনারা কতটা চান যে এই ধ্বনির পরিবর্তনের ক্লাসগুলো নেওয়া হোক। কারণ এই ধ্বনির পরিবর্তন থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে কম বেশি একটা বা দুইটা অবজেক্টিভ থাকেই। তো আপনারা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান যে ভাইয়া পার্ট 2 দিব কিনা। যদি আপনারা রেসপন্স করেন এবং চান তাহলে আমি অতি শীঘ্রই পার্ট 2 নিয়ে আপনাদের সামনে আসব। তো আপনারা তাহলে 5, 6, 7 এই তিনটা ঝটপট করে উত্তর কি হবে আমাকে কমেন্ট করে জানান। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।